প্রণয় ব্যাকুলতা। ইনান হাওলাদার। পর্ব ১৬। চৌধুরী পরিবারের পারিবারিক টুকিটাকি রোগের ডাক্তার তুর্য। টুকিটাকি বলতে জ্বর, হা, চিকা, শি, স, দি বা ঠান্ডা লাগা, কারো প্রেশার আপ ডাউন, এই আর কি। যেহেতু সে অট বিশেষজ্ঞ, তাই সে অটের বিষয়েই পারদর্শী। অন্যান্য জটিল রোগের জন্য আলাদা ডাক্তার দেখানো হয়। যদিও আল্লাহর রহমতে চৌধুরী পরিবারের সদস্যদের তেমন কোনো জটিল রোগ নেই, আগে পরেও ছিল না। বাড়ির বড় কর্তা আকবর চৌধুরী একটু সমস্যা আছে, বেশি চিন্তা ভাবনা বাহাই পার হলেই প্রেশার বেড়ে মারাত্মক অবস্থা হয়ে যায়। এজন্যে ব্যবসায়ী কাজকর্মেও যতটা সম্ভব তাকে রিল্যাক্স রাখার চেষ্টা করেন আসলাম চৌধুরী। একটু আগে একজন ডাক্তার এসে তুর্যকে দেখে গিয়েছেন। আকবর চৌধুরী সেই ডাক্তারকে নিজেদের বাড়ির গাড়িতে উঠিয়ে ড্রাইভার রহিমকে পৌঁছে দিতে বলে ডাইনিং রুমের সোফায় বসে ডাক ছাড়লেন। শোন সবাই, এদিকে এসো। আসলাম চৌধুরী আর আসিফ চৌধুরী কিসব বিষয় নিয়ে কথা বলছিলেন। বড় ভাইয়ের কথা শুনে তারা সেদিকে মনোযোগী হলেন। বাড়ির ৩ গিন্নি রান্নার কাজে ব্যস্ত ছিলেন, হাতের কাজ সেরে এগিয়ে আসলেন তারা। শান্ত, প্রান্ত, আহি, তাহি উপরে ছিল। আকবর চৌধুরীর ডাক শুনে যে যেখানে ছিল হুড়মুড়িয়ে নিচে নেমে এলো। সবাই এক জায়গায় হতেই আকবর চৌধুরী বললেন, তোমরা কি কাল রাতের ঘটনা জানো? সবাই জিজ্ঞাসু দৃষ্টিতে আকবর চৌধুরীর দিকে তাকালেন। কি হয়েছে কাল রাতে? আহির খটকা লাগল। বড় আব্বু কি কোনোভাবে তার আর তুর্যের এক ঘরে থাকার কথা বলছেন? আহি বেজায় খুশি, গ্রামাঞ্চলে তো প্রাপ্ত বয়স্ক ছেলে মেয়েদের এক রুমে দেখলে বিয়ে দিয়ে দেয়। তাহলে বড় আব্বু কি তাদের এক রুমে দেখে নিয়েছেন? আর এখন সেটা বলতে চাচ্ছেন তাদের বিয়ে দিয়ে দিবে? এমন কিছু হলে তো খুব ভালো হবে। একদিকে একজনের মনে উৎফুল্লতা, অন্যদিকে তুর্য ড্রয়িং রুমে আসার উদ্দেশ্যে মাত্র কয়েকটা সিঁড়ি ভেঙেছিল। আকবর চৌধুরীর কথা শুনে সেখানেই থেমে গিয়েছে। ঠোঁট কামড়ে দাঁড়িয়ে পরিস্থিতি কোন দিকে যায় সেটা বোঝার চেষ্টায় আছে। যাকে বলে রের মন পুলিশ পুলিশ। সত্যি হলো আহির ভাবনা, তবে সেটা ভিন্ন কায়দায়। আকবর চৌধুরী বললেন, আমরা তো সবসময় আহি আর তুর্যকে গি করতেই দেখি। আসলে কিন্তু আমাদের আহি তুর্যকে খুব ভালোবাসে। কাল রাত ২টার দিকে ছেলেটার রের কি অবস্থা দেখার জন্য যেতে গিয়ে দেখি আহি তুর্যের মাথা টিপে দিচ্ছে। তারপর আমি দেখলাম সেবা করার লোক তো আছেই, তাই আর ভেতরে গেলাম না। একেই বলে ভাই বোনের ভালোবাসা, বুঝলে? আমি তো তুর্য ভাইকে ভালোই বাসি বড় আব্বু। কিন্তু তুর্য ভাই তো বাসেন না। আহি গভীরভাবে কথাটা বললেও বাকিরা সেটা বুঝলেন। তারা স্বাভাবিকভাবে নিয়ে হেসে উড়িয়ে দিলেন। আসিফ চৌধুরীর জরুরি মিটিং আছে, তাই তিনি চলে গেলেন। আকবর চৌধুরী আর আসলাম চৌধুরী ব্যবসায়িক আলাপ আলোচনায় ব্যস্ত হলেন। তুই কি ভালোবাসা পাওয়ার যোগ্য? কথাটা বলতে বলতে সিঁড়ি বেয়ে নেমে সোফাতে বসল তুর্য। আহি একটা ভেঙচি কাটল আর মনে মনে বলল, শুধু কাল রাতের কি অতিকলাপ একবার বলি, মুখ দেখানোর জায়গা পাবেন না ট্রাউজার মশাই। লতা বেগম বললেন, কে বলেছে তুর্য তোকে ভালোবাসে না? একটা কাহিনী শোন। সবাই বাড়তি মনোযোগী হল। লতা বেগম বলা শুরু করলেন, তখন তোর বয়স ৪ বা ৪.৫। রাতে তুর্য তোকে নিয়ে যাবে বলে বায়না ধরে, কিন্তু তুই যাবি না। তখন তুর্য কাদো কাদো হয়ে তোকে কোলে নিয়ে অনুরোধ করতে থাকে, আয় না আহি, অন্যে আদর করব, মোটেও মারব না। সকাল হলেই চকোলেট কিনে দিব। কিন্তু তুই যাবি না বলে কান্না কাটি করছিস আর তুর্যের মুখের উপর মারছিস। তারপর মেজ বুবু বলে একটু সুন্দর সুন্দর নামে ডাক চলে যাবে। তখন তুর্য বলে, এইটুকু বলে অট্ট হাসিতে ভেঙে পড়েন লতা বেগম, সাথে বাকিরাও। তুর্য মুখে হাত দিয়ে হাসি আড়াল করার চেষ্টা করে যাচ্ছে। আর আহি উৎসুক হয়ে পড়ে আছে ছোট মায়ের পরবর্তী কথাটুকু শোনার জন্য।
তখন তো আহি ভালোই ছোট, তাই এই ঘটনার কিছুই তার স্মৃতিতে নেয়। তাই সে তাড়া দিয়ে বলল, তারপর বলুন। ছোট মা আহির ধারণা তারপর সে তুর্যের নাক বরাবর একটা শিন লাগিয়ে দিয়েছিল। তাই এত উৎসাহ তার। কিন্তু তুর্য ভাই টিপে হাসছেন কেন? সমীকরণ মেলাতে পারছে না আহি। লতা বেগম হাসতে হাসতে বলতে লাগলেন, তারপর আর কি, তুই তখন ন্যাড়া ছিলি আর একদম গাদাকালে পায় খানা করে সেটার ভিতর হাত ঢুকিয়ে দিতি। তুর্য বলে, আয় না টাক্কু পাখি, টি খাওয়া পাখি আমার, প্লিজ আয়। চুপ করুন ছোট মা, আর শুনব না, চিৎকার করে বলে ওঠে আহি। এতে যেন সবাই আরো বেশি হেসে ফেলে। তুর্য আর চোখে চেয়ে আহির কাণ্ড দেখছে। মুখের হাসি কোনো কায়দায় চেপে রাখলেও চোখ হাসছে তার। মারুফা বেগম বললেন, তারপরের কাহিনী বলবি না ছোট? লতা বেগম ফের বলতে শুরু করলেন, তারপর তো তুই গেলি, ঘুমিয়েছিস। এখন সকালে তুর্য ঘুম থেকে উঠেই মেজ বুবুর কাছে এসেছে। এসে বলছে, জানো মেজ মা, রাতে তোমার মেয়ে কি করেছে? মাঝ রাতে আমাকে ঘুম থেকে তুলে বলে, তুর্তো বাই, আমি একটা পা দিব। তুর্য ভাই, আমি একটা পা দিব। আহি আর এক মুহূর্ত দেরি করল না, এক দৌড়ে নিজের রুমে চলে গেল। সুযোগ পেলেই সবাই তাকে যায় ফেলে। ছোটবেলায় কিনা কি করেছে, এখন সেটা সবার সামনে বলতে হবে? এখন তো সে বড় হয়েছে, সব কিছু বোঝে, লজ্জা পায় না বুঝি? ছোট মা কিভাবে তার মানহানি করে দিলেন। এখন তো শান্ত প্রান্ত তাকে পিয়ে মা রবে। আহি আর তারিন বসে আছে শহরের এক কোচিং সেন্টারে। প্রথম হওয়ার স্টুডেন্টও খুব বেশি নয়, 20 থেকে 25 জন। কোচিংয়ে আজকে আহির প্রথম দিন হলেও তারিনের তৃতীয় দিন। তারিনের মাধ্যমেই মূলত এই কোচিংয়ে ভর্তি হওয়া। সকাল 10:30 থেকে পড়া শুরু করার কথা ছিল, সেখানে 10:45 বেজে গিয়েছে। কিন্তু টিচার পড়াতে আসেননি। কিছু ছেলে মেয়ে কোচিংয়ের অন্য ভাইয়াদের কাছে শুনলে তারা বলেছেন, ভাইয়া একটু কাজে আটকে গেছেন, আর 5 মিনিট ওয়েট করো তোমরা। ইতোমধ্যে 5 মিনিটের 3 মিনিট পার হয়ে গিয়েছে। আহি রক্ত ভঙ্গিতে বলল, ধুর, প্রথম দিনেই যদি ভাইয়া এত লেট করে আসেন ভালো লাগে বল? তোর এমনিতেও মুড ভালো নেই কি? তোর তুর্য ভাইয়ের কমেনি? আরে কমছে। আমি কি সব সময় ওনাকে নিয়ে ভাবি নাকি? আশ্চর্য। তাহলে আচ্ছা শোন, এই কেমিস্ট্রি ভাইয়াটাও সেই হ্যান্ডসাম রে, আমি তো প্রথম দেখাতেই ফিদা। নাটকীয় ভঙ্গিমায় বলল তারিন। তুই কোথা থেকে দেখলি? ফর্ম নিতে এসে দেখেছিলাম। তাছাড়া আমি 2 দিন ক্লাসও করেছি। ভালো পড়ান, কিন্তু নতুন। আমরাই ওনার ফার্স্ট ব্যাচ। এইটুকু বলে তারিন আহিকে ইশারা দিয়ে বাইরে দেখিয়ে বলল, ওই যে চলে এসেছেন। তার কণ্ঠে চাপা উত্তেজনা। যুবকটাকে দেখেই আহির চক্ষু চড়ক গাছ। ইনি এখানে কি করে? সে যতদূর জানে মেহেদিদের পারিবারিক ব্যবসা আছে, সে সেটাই দেখাশোনা করে। তাহলে কোচিং সেন্টার কবে খুলে বসল? আহির হাবভাব দেখে তারিন বলল, তুই চিনিস ওনাকে? আহি কি বলবে বুঝল না। ধাদো এন্দে ভুগতে বলল, হ্যাঁ, মানে ওই চিনি। আর কোনো প্রশ্নের সুযোগ পেল না তারিন। মেহেদি এসেই প্রশ্ন ছুড়ল, আজকে নতুন কেউ আছো? থাকলে দাঁড়াও। আহিসহ আরো 5-6 জন উঠে দাঁড়াল। আহিকে দেখে রোগ হাসল মেহেদি। হয়তো তার আসার অপেক্ষায় দিন গুনছিল সে। এরপর নতুন আর কেউ আসুক বা না আসুক তাতে কিচ্ছু যায় আসে না তার। কিচ্ছু না। তুর্য ভাই, একটা কথা বলি। রাতের খাবার খেয়ে শয়নকক্ষে যাচ্ছিল তুর্য। আহি পিছন থেকে ডেকে কথাটা বলে। উত্তরটা যে না আসবে সেটা সে জানেই, তাই আহি প্রশ্নটা করে উত্তরের অপেক্ষা করল না। উক্ত কথার সাথে কথা জুড়ে বলল, আপনি তো সবসময় মানে ছোটকালে
পা চাপায় নিয়েই শুধু মা রতেন আমাকে দাদু বলতেন। তাহলে সেই দিন রাতে নিয়ে গেছিলেন কেন? কোনোদিন? ছোটমা সকালে বললেন যে তোর মানহানি করতে সামনে অগ্রসর হতে হতে নির্লিপ্ততা ভঙ্গিতে উত্তর দিল তুর্য। আহি জানে তুর্য মিথ্যা কথা বলছে, তবুও চোখ বড় বড় করে পটা ওতনাদ করে বলল, কি বললেন কি আপনি? কি করেছিলেন আমার সাথে? কি করব তোর সাথে? দিয়ে ধমকে বলল তুর্য। সত্যি কিছু করেননি তো? হ্যাঁ করেছি, সব করেছি। হ্যাপি করেছেন যখন, এখনো বিয়ে না করে বসে আছেন কেন? তাছাড়া আপনি এটা কিভাবে করতে পারলেন তুর্য ভাই? রুমে চল, কিভাবে করেছিলাম দেখাই। হাঁটতে হাঁটতে নিজের রুমের কাছে চলে এসেছে তুর্য। আহিও এক একটা প্রশ্ন করছে আর তুর্যের পিছু পিছু হাঁটছে। রুমের দরজায় পা থামিয়ে পিছনে ফিরে আহির দিকে দৃষ্টি নিক্ষেপ করে কথাটা বলে তুর্য। চলুন। তুর্য কথাটা বলার সাথে সাথে উত্তর দেয় আহি। ন্যানো সেকেন্ডের মধ্যে। তুর্য গণিদৃষ্টিতে তাকাতেই দুই ঠোঁটের উপর তর্জনী আঙুল ঠেকালো আহি। মানে চুপ, আর কোনো এন্ডামি কথাবার্তা বলবে না সে। বলবে না মানে বলবে না। আর মনেমনে বলল, আপনি কত দিন শাক দিয়ে মাছ ঢেকে রাখেন আমি দেখব। জনাব তাশরিক চৌধুরী। তুর্য নিজ চেম্বারে বসে আছে আয়রা। কয়েক মিনিট হয়েছে হাসপাতালে এসেছে সে। আধ ঘন্টা পর থেকেই রোগী দেখতে আরম্ভ করবে। আজও তুর্যের জন্য বরাদ্দ চেম্বারের দরজা বন্ধ। তার আর তুর্যের চেম্বার পাশাপাশি হওয়ায় আসার সময়ই নজরে পড়েছে সেটা। এই নিয়ে 3 দিন হাসপাতালে আসে না তুর্য। তুর্য যে অসুস্থ সেটা তুর্যের পার্সোনাল অ্যাসিস্ট্যান্স থেকে জানতে পেরেছে আয়রা। তুর্যের অ্যাসিস্ট্যান্সকে জিজ্ঞেস করেছিল সে দেখতে যাবে কি না, কিন্তু সে আগেই দেখে এসেছে। তাই আর তার যাওয়া হয়ে ওঠেনি। কয়েকবার করে ভেবেছে একাই চলে যাবে, কিন্তু হস করে ভাবনাটা সফল করে উঠতে পারেনি। তুর্যের দিক থেকে একটু আস্কারা পেলে হয়তো যেত। গেইলেই তুর্য স্যার হয়তো বলবেন, ফাইন দেখতে আসার কোনো দরকার ছিল না। অবাক লাগে আয়রার। নিজেদের বাড়িতে সবাই তাকে বলে। সে নাকি মিষ্টি কথা বলতে জানে না। তারা যদি ডক্টর তাশরিক তুর্যকে দেখে কি করবে? বলবে এটা নিশ্চয়ই কোনো যন্ত্রমানব। এই পর্যন্ত তুর্যের হাসি দেখার সৌভাগ্য আয়রার হয়নি। তুর্যের দাঁত কেমন সেটাও হয়তো বলতে পারবে না সে। কথাটা হাস্যকর হলেও সত্য। কথাও তেমন একটা হয় না, আর যেটুকু যা হয় খুব কম। সে যত চাই কথা পেঁচিয়ে দীর্ঘ করতে, কিভাবে যেন তুর্য খুব ছোট করে 2-3 শব্দে উত্তর দিয়ে দেয়। পরবর্তীতে সেই কথার পাল্টায় সে আরেকটা কথা বলবে, তার কোনো অপশন থাকে না। পৃথিবীতে আর কাউকে পেল না সে। শেষে এরকম একটা মানুষের উপরই কেন আকৃষ্ট হল? হয়তো তুর্যের এমন স্ট্রং পার্সোনালিটিই তাকে মুগ্ধ করেছে। কিছু সময় অতিক্রম হল। তারপর আয়রা ভাবল, বাড়িতে না হয় যাওয়া যায় না, ফোন করে তো খোঁজ খবর নেওয়া যায়। সে একবার হাতে থাকা ঘড়িতে চোখ বুলিয়ে নিল। রোগী দেখতে এখনো 10 মিনিট। কয়েকবার ভেবে চিনতে কল করল তুর্যের মোবাইলে। খুন না ভাস ফিল হচ্ছে। পড়ালেখা, ইন্টারনির সময় কত প্রেজেন্টেশন দিয়েছে সে, কখনো নিজেকে এরকম নার্ভাস লাগেনি। অথচ একটা কল করেই গলা শুকিয়ে আসছে। এমনকি কলটা এখনো রিসিভও হয়নি। সে সামনে থাকা টেবিল হতে ঢেকে রাখা গ্লাসটা তুলে এক ঢোক পানি পান করে নিল। পানি গালে দিতেই কল রিসিভ হল। সে তড়িঘড়ি করে পানিটুকু গিলে একটা সালাম দিল। তুর্য সালামের উত্তর দিল। সে নিজের নার্ভাসনেস ভিতরে চেপে রেখে স্বাভাবিক ভঙ্গিমায় জিজ্ঞেস করল, এখন শরীর কেমন আছে? ওপাশের ব্যক্তির রাশ ভারী কণ্ঠস্বর। ফাইন। সৌজন্যতার খাতিরে হলেও তুর্যের একবার জিজ্ঞেস করা উচিত ছিল, তোমার কি অবস্থা? কিন্তু সে করল না। আয়রা অবশ্য তাতে কিছু মনে করেনি। সে নিজের ব্যক্তিত্ব বজায় রেখে বলল, আজকে তো চেম্বারে আসার কথা ছিল।
আসলেন না, তাই ভাবলাম একটা কল করে জানা উচিত। হুম। এনিথিং ইলস? নো। বলেই আবার আয়রা বলল, তাহলে কবে থেকে আসছেন? নেক্সট ডে। আচ্ছা, রাখি, স্যার। সে তুর্যকে পছন্দ করতে পারে, তাই বলে অন্য সব মেয়েদের মতো নিজের পার্সোনালিটি হারিয়েছে চড়ার মতো পিছনে লেগে থাকবে না। তাই আর কথা বাড়ালো না আয়রা। ছোট্ট করে কথাটা বলে আয়রার আগেই কল কাটল তুর্য। তুর্য যে তার কথার উত্তরে বলবে আয়রার ধারণার বাইরে ছিল। বিষয়খানা খুব ভালো লাগলো তার। আহামরি কিছুই না, তবুও ভালো লাগলো। টানা 1 সপ্তাহ ধরে আসে যায় করতে করতে সুস্থ হয়েছে তুর্য। কিন্তু মুখের রুচি এখনো ফেরেনি। ইদানিং রোটাই এমন। কোনোভাবে জোরের হাত থেকে মুক্তি মিললেও মুখের রুচির সাথে পেরে ওঠা দায়। কম হলেও মুখের স্বাদ মাসখানেকের জন্য ছুটিতে থাকবে। গালে কিছু দিলেই মনে হয় গরুর ঘাস চিবোচ্ছে। এখন বেলা প্রায় গোধূলি লগ্ন। আকাশ জুড়ে সোনালি আভা ছেয়ে আছে। খুব অপরূপ দৃশ্য, একদম মোবাইল বন্দি করে রাখার মতো। কিন্তু মোবাইল বের করে ফটাফট পিকচার ক্যাপচার করার মতো অভ্যাস, ধৈর্য বা ইচ্ছা কোনোটাই তুর্যের নেই। এমনকি মোবাইলটাও বোধ হয় সাথে নেই। সে ছাদের কার্নিশ ঘেঁষে দাঁড়িয়ে কফির মগে ধীরে স্থে একের পর এক চুপ মুখ দিয়ে যাচ্ছে। হয়তো মনে মনে কিছুর হিসাব মেলাচ্ছে। এর মধ্যে আহি একটা মোবাইল এনে তুর্যের দিকে এগিয়ে ধরে বলল, তুর্য ভাই, আপনার মোবাইল বারবার রিং হচ্ছে। ডাইনিংয়ে রেখে এসেছিলেন কেন? তুর্য আহির প্রশ্নের উত্তর না দিয়ে উল্টে নিজে প্রশ্ন করল, আজকে আসতে এত লেট হলো কেন? ব্যাচে গিয়েছিলাম না, তাই। ভার্সিটি ব্যাচ শেষ করে বাড়ি ফিরতে 12:30 বা 1টা বেজে যায় আহির। সেটা তুর্য জানে, কেননা এই টাইমে সেও বাড়িতে ফেরে। সে আসার 10 থেকে 15 মিনিট পরই আহি ফেরে বা কোনো দিন তার আগেও ফেরে। কিন্তু আজকে টানা 1 ঘন্টা লেট করে ফিরেছে আহি। তুর্য আর না করে আম্ভীর গলায় বলল, হোম টিউটরে হচ্ছিল না? আমার তো হচ্ছিল, আপনার চাচির হচ্ছিল না। আহির কণ্ঠে বরাবরের মতো চঞ্চলতা। কিছুক্ষণ নীরবতা গেল, তারপর তুর্য শীতল কণ্ঠে বলল, নেক্সট ডে থেকে তোকে কোচিং থেকে আমি পিক করব। গেইটে ওয়েট করবি। কিন্তু আপনার তো উল্টো দিক হবে। সেটা তো তোকে ভাবতে বলিনি। উল্টো সদর আমি বুঝে নিব। এখন যা 1 কাপ কফি করে আনো। হাতে 1 কাপ তো আছেই। আবার কেন? খাবো। আপনি তো পরপর 2 কাপ খান না কখনো। এখন খাবো। কেন? আই ফিল লাইক ইট। কেন ইচ্ছে হচ্ছে? জাস্ট 1 কাপ কফি করতে বলেছি তোকে, এতেই কোশ্চেনের পর কোশ্চেন করেই যাচ্ছিস। অথচ যার তার বার্থডে উপলক্ষে পায়েস রান্না করে খাওয়াচ্ছিস কি? পোক্ত গতিতে কথাগুলো বলল তুর্য। কণ্ঠে চাপাক্র স্পষ্ট। কথাগুলো বলতে বলতে আহির দিকে কয়েক ধাপ এগিয়েও এসেছে সে। রোকে গিয়ে কয়েক ধাপ পিছিয়ে গেল আহি। কণ্ঠায় চোখ মুখ খিচে বন্ধ করে ফেলেছে সে। যেভাবে তেড়ে আসছিল তুর্য, সে ভেবেছিল হয়তো রে বসবে। তবে তেমন কিছু ঘটেনি দেখে আস্তে আস্তে চোখ খুলল। সামনে দাঁড়িয়ে থাকা সুঠাম দেহের পুরুষের শক্ত মুখাবয়ের দিকে তাকিয়ে থাকতে পারল না আহি। চোখ নামিয়ে মাথা নুইয়ে ফেলল সে। এ জড়ানো মৃদু কণ্ঠে বলল, করে দিচ্ছি কফি। তুর্য শীতল ভারী কণ্ঠে বলল, নো নিড। আহি মৃদু কণ্ঠে ফের বলল, দিচ্ছি। বলেছি তো না। যা চোখের সামনে থেকে স্বাভাবিকভাবেই কথাটা বলতে চেয়েছিল তুর্য, কিন্তু নিজেকে সামলাতে না পেরে ফের জাজ হারাল। এবার আহিরও হল। সামান্য একটা বিষয় এতে এত গে যাওয়ার কিছু দেখছে না সে। সেও তুর্যের সাথে সমান তালে গলা করে বলল, পায়েস রান্না করেছি তো কি হয়েছে? আর দুধ, চাল, চিনি, বাদাম আপনার টাকা দিয়েও কেনা না। তাহলে এত গায়ে লাগছে কেন? আহির ব্যবহারে অনেকটা অবাক হল তুর্য।
এই প্রথমবারের মতো এভাবে কথা বলল আহি। সাধারণত কাবকি করলে মন রাপ করে রাখে বা কান্না করে দেয়। কয়েকদিন না হয় কথাই বলল না, দেখা হলে কয়েকটা রে কথা বলল। কিন্তু এভাবে প্রতিবাদ কখনোই করে না। তুর্যের আরও গে যাওয়ার কথা ছিল, কিন্তু সে বলো না। ভালো লাগা কাজ করল। বুদ্ধি হচ্ছে আহির। পার্সোনালি বলে একটা জিনিস আসছে তার মধ্যে। ব্যাপারটা এন্দ নয়। তুর্য বুঝল, ভবিষ্যতে অনেক ভিমানের সম্মুখীন হতে হবে। যদিও প্রিয়জনের ভিমান অঙ্গানোর বিষয়টা বেশ রোমান্টিক, কিন্তু পায়েসের কথা মাথায় আসলেই আপনা আপনি রাপ হয়ে যাচ্ছে। এটাকে কি যে লাসি বলে? হয়তো সেটাই, কিন্তু তুর্য মানল না। তার মতে এটা যে টেলাস কিচ্ছু না। অযথা এত লুতুপুতু করার কোনো দরকার নেই। পড়তে যায় পড়ে চলে আসবে। সকল চিন্তা একপাশে রেখে সে নিজের সঠতা বজায় রেখে রালো কণ্ঠে বলল, যেতে বলেছি তোকে। পুনরায় কণ্ঠে আগের মতোতে নিয়ে আহি বলল, যাব না আমি। ছাদ আপনার নামে দলিল করা না যে আপনি বললেই চলে যাব। বলেই আবার গটগট করে ছাদ থেকে চলে গেল সে। ছাদ দলিল করা নেই। বাট অ্যাজ সুন অ্যাজ পসিবল তোকে দলিল করে নিব। যদিও আহি শুনতে পেল না তুর্যের কথা। পায়েস রান্নার খবর তুর্য কোথা থেকে পেয়েছে জানে না আহি। সে যে রিয়ে করেছে এমনও না। তবে সে তুর্যকে এমনিতেই প্রশ্নগুলো করছিল। তুর্য কোনো সময়ই একের পর এক প্রশ্নের উত্তর দেয় না। সব কথার মাঝখানে থেকে থেমে যায় অথবা কঠিন কিছু বলে, যার আগা মাথা কিছুই বোঝে না সে। এখন খুব সুন্দর করে উত্তর দিচ্ছিল, তাই আহি আগ্রহী হয়েই একের পর এক প্রশ্ন করছিল। হঠাৎই তুর্য এভাবে গে যাবে বোঝেনি সে। সব সময় তুর্য ভাইব কবেন হেদি তার টিচার, সবাই কিছু না কিছু নিয়ে গেছে। সে কি জন্মদিনে খালি হাতে যাবে নাকি? টিচার যেমন তেমন আত্মীয় তো হয়। এই পায়েসের কথা উঠাতেই আরেক কাপ কফি খেতে চেয়েছিল তুর্য। বেশ বুঝতে পারল আহি, সব সময় তাকে কাবকির জন্য ছুতো খুঁজবে। আর জীবনেও কথা বলবে না সে তুর্যের সাথে। অনেক হয়েছে, কিন্তু আর না। তবে তুর্য ভাই যদি এসে বলেন তাহলে আলাদা বিষয়। কিন্তু আদেও বলবেন তো? গেলেও না। প্রণয় ব্যাকুলতা। ইনান হাওলাদার। চলমান। 29। শেষাংশ। রাতের শহরটা হালকা আলোয় পূর্ণ। রাস্তার দুপাশে ঝুলে থাকা ল্যাম্পপোস্টগুলো একে একে উঠেছে সেই কখন। ম্লান হলুদ আলো ছড়িয়ে পড়ছে পিচের ওপর। সন্ধ্যার আড্ডা শেষে নাবিল পিঙ্কিকে বাসায় পৌঁছে দেওয়ার নাম করে বাইকে উঠিয়েছে। কিন্তু বাসায় না নিয়ে ঢাকা শহরের নির্জন রাস্তায় বাইক নিয়ে ছুটছে। ফ্রেন্ড হিসেবে পিঙ্কি অসংখ্যবার নাবিলের বাইকে উঠেছে। তবে আজকের অনুভূতিটা ভিন্ন। অদ্ভুত এক ভালো লাগা। সে কখনো দুই পাশে হাত মেলে চোখ বন্ধ করে রাতের শীতল হাওয়া অনুভব করছে, তো কখনো নাবিলের পিঠে মাথা ঠেকাচ্ছে। বাতাস ছুটে এসে তার মুখে পড়ছে, চুলগুলো এলোমেলো করে দিচ্ছে। নাবিল শুধু পিঙ্কির কাণ্ড পরখ করছে আর মুচকি হাসছে। আসলে বয়স যাই হোক, ভিতর থেকে সকল মানুষই সেই 19-20-তে পড়ে থাকে। কেউ প্রকাশ করে, কেউ করে না, আর কেউ বা নির্দিষ্ট কোনো মানুষের সামনেই নিজেকে মুক্ত করে। এক পর্যায়ে পিঙ্কি বলল, রাত বাড়ছে নাবিল, বাসার দিকে চল। বাসায় কি? বাসায় কি মানে? কত রাত হয়েছে তোর হুঁশ আছে? 1 ঘন্টার মধ্যে যাইবি নাকি আধ ঘন্টা? 1 ঘন্টার মধ্যে যেতে পারবি? আবার আধ ঘন্টা বলছিস? যাইবি কি না চল। তাইলে তো কইরা রায়া ধইরা বয়। আহারে, চান্দু আমার টেনে টেনে কথাটা বলল পিঙ্কি। স্পিড বাড়াইব, না ধরলে পইরা যাবি। 3 ঘন্টায় চল তুই। একটাও গালি দেই নাই। এই জন্যেও তো কিছু ডিজার্ভ করি। তুই নামা আমাকে। সিএনজিতে চলে যাব।
বা রার কপাল আমার। নাবিলের বিড়বিড় করে বলা কথা ঠিকমতো শুনতে পেল না পিঙ্কি। সে বলল, কি বললি? জোরে বল। বা রা কব তোরে। বলে গাড়ি ঘুরিয়ে বাড়ির রাস্তা ধরে নাবিল। প্রায় মিনিট 50 মধ্যে গন্তব্যে পৌঁছায় তারা। পিঙ্কি নেমে হেলমেট খুলে নাবিলের উদ্দেশ্যে বলে, সোজা আমার শ্বশুর বাড়িতে যাবি, এদিক ওদিক আড্ডা দিবি না, তোর সতীনের বাড়ি যাব। আইচ্ছা যা। ভ অ পাস না আমারে? তুই বা ঘ নাকি ভা এল্লুক যে ভ অ পাব? পাউন লাগতো না। যাহ বলে পিঙ্কির কাঁধে মৃদুধা কা দিল নাবিল। সা বোধানে যাস। বলে পিং খাটা দিতেই নাবিল বাইকে বসে থাকা অবস্থায় পিছন থেকে তার হাত টেনে ধরে অসহায় কণ্ঠে বলল, কিছু তো কর মাংকি। পিঙ্কি পিছন ফিরে নাবিলের দিকে তাকিয়ে বলল, আজব যেতে দে নাবিল। নাবিল পিঙ্কির দুই হাতের কবজি ধরে টেনে নিজের নিকট আনল। তারপর বাচ্চাদের মতো করে বলল, একটা হা গ দে। পারবো না। দে বা রা। না বা রা। হ্যাঁ বা রা। পিঙ্কি একটু ভেবে তারপর বলল, হেলমেট খোল। খুশিতে নাবিলের চোখ চিকচিক করে উঠেছে। পিঙ্কি তাকে মুটুমু খেয়ে বসবে না তো? সে তো এতটাও আশা করেনি। দ্রুত হেলমেট খুলে চোখ বন্ধ করে পিঙ্কির দিকে মুখ বাড়িয়ে দিল। পিঙ্কি দুই হাতে নাবিলের এলোমেলো চুলগুলো আরেকটু এলোমেলো করে দিয়ে চলে গেল। নাবিল চোখ খুলতে খুলতে সে নাগালের বাইরে। নাবিল একটু চেয়ে বলে উঠল, এত বড় কা আমার এক্স আশাও কোনোদিন দেয় নাই। লার মাংকির বা ওচা। না পিতের বা ওচা। পিঙ্কিও একটু চেঁচিয়ে কথাটা বলল। সে দৃষ্টির আড়াল হলে নাবিল বাইকে স্টার্ট দিল। ভাইয়া, এই অঙ্কটা করে দেওতুর্যের সকল ভাবনার ইতি ঘটল এই কথায়। তাহির কণ্ঠ শুনে আবারও আশাহত হল সে। তাহলে ওটা তাহি ছিল। বুকচি রে একটা দীর্ঘ শ্বাস বেরিয়ে আসল। বিড়বিড় করে আউড়াল, আর কত যা লাবি আহি। আর বোনকে বলল, ভাইয়া একটুটে এনস্ড আছি। আহি আপু বা শান্ত প্রান্ত ভাইয়ার কাছে যাও। তুর্যের কথায় দুই পাশে মাথা নেড়ে চলে গেল তাহি। কিছুক্ষণ পর আবার ফিরে আসল। এবার মুখ কালো করে এসেছে। তুর্য দুই ভ্রু উঁচিয়ে ইশারায় জিজ্ঞেস করল, কি হয়েছে? আহি থমথমে মুখে বলল, শান্ত ভাইয়ার পরীক্ষা। প্রান্ত ভাইয়া অনলাইনে ক্লাস করছে আর আহি আপু বুঝিয়ে দেয়নি। কেন? কি করছে? কিচ্ছু করছে না, শুয়ে শুয়ে রিলস দেখছে। তুমি রেফার করেছ তাই বুঝিয়ে দিতে গিয়েও দিল না। বলল, তোর বিলেত ফেরত ডাক্তার ভাইয়ের কাছে যা। গিয়ে বল আমি ডাকছি। তুমি রেফার করাই বুঝিয়ে দিল না। আর ডাকছোট বললে আসবে নাকি? ওকে, এদিকে আয়। তাহি গিয়ে বিছানার উপর বই খাতা মেলে বসল। তুর্য একটু সময় নিয়ে তাহিকে ম্যাথগুলো বুঝিয়ে দিল। বলা বাহুল্য, এই বাড়ির প্রত্যেকটা ছেলে মেয়েরই মাথা খুব ভালো, যার দরুন বেশি সময় নিয়ে বোঝানোর দরকার হয় না। অঙ্ক বোঝানো শেষে তাহি কিছুক্ষণ এটা ওটা কথা বলে চলে গেল। তারপর আরও কিছুক্ষণ পার হল। তুর্যের স্থিরতা ক্রমশ বাড়ছে। মাত্র একদিনের রহে এতটা কাবু হওয়া কি মোটেও ঠিক? সে করে একটা নিঃশ্বাস ছাড়ল। কিছু একটা ভেবে আহির রুমের দরজায় গিয়ে দাঁড়াল। হার যখন মানতেই হবে আগে ভাগে গিয়েই মেনে নিক। শুধু শুধু সারা রাত সফাস করে কি লাভ? তুর্য হাতের উল্টো পিঠের সাহায্যে দরজায় দুইবার নক করতেই আহি বলল, কে? আসুন। রুমে প্রবেশ করল তুর্য। আহি ভেবেছিল তার মা চাচি হবে হয়তো, যদিও তারা আসলে ডোর নক করে না। তবে তুর্যকে দেখে মনে মনে বিশ্বজয়ের আনন্দ অনুভূত হল তার। সে এখনো শুয়ে শুয়ে রিলস দেখছে। তুর্যকে দেখে চেহারায় কপটকা ভিন্নতা আনল। এমন ভাব করল যেন তার রুমে কেউ এসেছে সেটা সে দেখেইনি। তুর্য এসে স্টাডি টেবিলের পাশে রাখা চেয়ার টেনে বসল। আহির বেখেয়ালিপনা দেখে রক্ত হল। কথা না বলিস,
মোবাইলটা রেখে উঠে তো বসবি, অনেকক্ষণ পার হলো তবুও আহির কোনো হেলদোল না দেখে তুর্যের মুখ থরোতায় ছেয়ে গেল। চোয়াল তো করে চেপে আছে, যেন নিজের রাগ কে দাঁতে মোড়ে ধরে রেখেছে। অভিমান আর হন মিশে তৈরি এক কঠিন শীতলতা জমেছে অন্তরে। আহি একের পর এক রিলস দেখেই যাচ্ছে, তবে তার পূর্ণ মনোযোগ তুর্যের দিকে। তুর্যও তার কাণ্ড কারখানা দেখছে। কতক্ষণ মুখ বন্ধ করে থাকতে পারে সেও দেখবে, কিন্তু আজ তাকে হার মানতে হল। আহি তার অবস্থানে অনড়। নাটক দেখার এত ধৈর্য তার নেই। হোয়াটস রং উইথ ইউ? নিঃশব্দ রুমে হঠাৎ তুর্যের ভারী কণ্ঠের আওয়াজ প্রতিটা দেয়ালে গিয়ে ধ্বনিত হল। তবে আহি নিশ্চুপ। মনে মনে খুব খুশি লাগছে। সে এবার রিলস ছেড়ে নিউজ ফিড স্ক্রোল করতে আরম্ভ করেছে। তুর্যের রাগ ক্রমশ বাড়তে থাকল। চোয়াল তো হয়ে মুখশ্রী টিম হয়ে উঠেছে। সে প্রশ্নটা করে কিছুক্ষণ অপেক্ষাও করল। কোনো রেসপন্স আসছে না দেখে শব্দ করে চেয়ার থেকে উঠে দরজার দিকে পা বাড়াল। আহি মনে মনে ভাবল, সে তীরে এসে তরি ডুবিয়ে ফেলল। তুর্য ভাই চলে যাচ্ছেন। এবার যেন তার আরও অভিমান হল। তুর্য পুরুষ মানুষ হওয়া সত্ত্বেও যদি তার এতই গো থাকতে পারে তাহলে আহির কেন থাকবে না? তবে আহির ধারণা ভুল প্রমাণিত হল। তুর্য ডোর লক করে আহির হাত থেকে ছমে মোবাইলটা নিয়ে বিছানার এক প্রান্তে ছুঁড়ে রল। আহির মুখের উপর সামান্য ঝুঁকে চোয়াল তো করেছি বিয়ে বলল। হোয়াট ইউর প্রবলেম? বল, কি প্রবলেম তোর? আহি ঘাড় ঘুরিয়ে মুখ অন্য দিকে ফিরিয়ে নিল। রির কাঁপছে তুর্যের। সে 3 আঙুলের সাহায্যে আহির চোয়াল ধরে নিজের দিকে ফেরাল। আহি পুনরায় একই কাজ করল। তুর্য একই কায়দায় আবার আহিকে নিজের দিকে ঘুরাল। এবার আর চোয়াল ছেড়ে দেয়নি। তো করে চেপে রেখে দাঁতে দাঁত সে বলল, তোর ঢং দেখার মতো ফালতু টাইম আমার নেই। আহি এবারও নিশ্চুপ। কিন্তু এবার তার বুক টিপটিপ করছে। তবুও অনুভূতি শূন্য হয়ে শটান হয়ে পড়ে আছে। তুর্যের মুখের দিকে একবার চেয়ে চোখ সরিয়ে নিল। মুখশ্রী অসম্ভব রকমে লাল হয়ে আছে। কি অঙ্কর ভাবে গে গেছেন তুর্য ভাই। তুর্যের ধারালো চাহনি দেখে তার নয়তরাত্মা শুকিয়ে এসেছে। কিন্তু বাইরে নিজের অপ্রকাশ করল না। তুর্য কিছুক্ষণ আহির মুখের দিকে তিন চোখে তাকিয়ে থেকে ঝামটিমে গাল ছেড়ে রুম ত্যাগ করল। এই মুহূর্তে মাথা কাজ করছে না তার। এখন এখানে থাকলে পরিস্থিতি খারাপ বইকি ভালো হবে না। যাওয়ার আগে পায়ের কাছে থাকা চেয়ারটাকে সজোরে একটা থিমে দরজাটাও জোরে লাগিয়ে দিয়ে গিয়েছে। চেয়ার পড়া আর দরজা লাগানোর বিকট শব্দে আহি চোখ খিচে কানে হাত চেপে ধরেছে। তুর্য যেতেই সে উঠে বসল। আগেই খাটের এক কোণে পড়ে থাকা মোবাইলটা উঠিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখল। না, মোবাইল ঠিকঠাক আছে। সেটাকে চার্জে রেখে নিজে গিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে চোয়াল ঘুরিয়ে ফিরিয়ে দেখল, 2 গাল লাল হয়ে আছে। চোখে জল টলমল করছে। তুর্য ভাই কতটা শান। তো বললেন না, উল্টে কায়দায় ফেলে রেখে গেলেন। যদিও কথা বলতো এরপরে তো কখনো কথা বলবে না। পারভিন বেগম দুপুরের খাবার খেয়ে একটু শুয়েছিলেন। তখনই আহি একটা নেইল কাটার হাতে নিয়ে তার রুমে আসে। এসে বলে, আসুন বড় মা, আপনার নখ কেটে দেই। পারভিন বেগমও হাত বাড়িয়ে দেন। নখ কাটা শেষে আহি আদুরে কণ্ঠে ডাক ছড়ে, বড় মা। ঘুমে পারভিন বেগমের চোখ প্রায় লেগে এসেছে। তিনি চোখ বন্ধ করে ঘুমের ঘোরে বললেন, হুমম, ঘুমিয়ে পড়েছেন? পারভিন বেগম চোখ খুলে উঠে বসে বললেন, না, বল আপনার ছেলে কখন বেরিয়েছে? তুর্য ভাই বলতে গিয়েও বলল না আহি। প্রতিদিন যখন বেরোয় তখন। তারপর একটু থেমে ফের বলল, ছেলে বড় হয়ে গেলে তাকে উত্তম মধ্যম দেওয়া যায় না? যায় তো, মাইয়া সব বয়সেই সন্তানদের উত্তম মধ্যম দিতে পারে।
কিন্তু বড় বড় ছেলে মেয়েদের গায়ে হাত তোলা স্টিকটু দেখায়, তাই আর কেউ মা রোধর করে না। আপনি একটু কানে ধরিয়েন তাহলে। যদিও আপনার ছেলে মা খাওয়ার যজ্ঞ শেষ কথাটা খানিকটা আম্ভীর হয়ে বলল আহি। কেন? কি করেছে আমার ছেলে? এন্দিহান গলায় বললেন পারভিন বেগম। যদিও ঘটনার সামান্য আজ তিনি তুর্যের কাছ থেকেই পেয়েছেন। আহি যেন এই প্রশ্নটাই শুনতে চাচ্ছিল। কথার তালে তালে পারভিন বেগমের মুখ থেকে কখন এই প্রশ্ন বের করবে, আর কখন কাল থেকে মনে মনে সত্যমি খা দিয়ে সাজিয়ে রাখা কথাগুলো বলবে। পারভিন বেগম প্রশ্নটা করার সাথে সাথে সে গড়গড় করে বলতে আরম্ভ করল। কি করেনি সেটা বলুন বড় মা? গত পরশু শুধু শুধু আমাকে কেছে। একদম খালি খালি, যেমন তেমন কানা বড় মা। পারলে আমাকে ছাদ থেকে ফেলে দেয়। এত কা খেয়ে আমি তো একটু করতেই পারি, বলুন? পারি না? করেছি একটু বেশি না অল্পই। তারপর একটা দিন পার হয়ে যাওয়ার পর আপনার ছেলে আমার রুমে আসলো। আমি ভাবলাম হয়তো রি চাইতে এসেছে। রি তো বললই না, উল্টে আবারও কলো আর কি মা, রোটাই না মা, রলো আমাকে। এবার অনেক করেছি রে গেলেও সে কথা বলবো না। পারভিন বেগম জানেন আহি যতটা বলেছে ঘটনা ততটাও মারাত্মক না। আহির চার দেওয়ার ভঙ্গি দেখে হাসি পেল তার। নিজের হাসি আটকে রেখে বললেন, অনেক রেছে মা? আহি হাতের আঙুল দ্বারা নিজের গাল চেপে ধরে বলল। ভেবে চেপে ধরেছিল, তারপর গাল থেকে হাত সরিয়ে বলল, আমার কাছে প্রমাণও আছে। ছবি তুলে রেখেছি, দাঁড়ান আপনাকে দেখায় বলে মোবাইল বের করে গ্যালারিতে ঢুকল আহি। কাল তুর্য সত্যিই খানিকটা জোরেই তার গাল চেপে ধরেছিল। ফর্সা গাল হওয়ায় অনেকক্ষণ ধরে লাল হয়েছিল। কিন্তু আহি তার উপর হালকা করে ব্লাশ দিয়ে সেটাকে আরো লাল করেছে। তারপর সেটাকে মোবাইল বন্দি করেছে। সে পারভিন বেগমকে সেই ছবিটাই বের করে দেখল। পারভিন বেগম বুঝলেন না আহির লাকি। তিনি উপর নিচ মাথা নাড়তে নাড়তে বললেন, সত্যিই তো এত রে মা উচিত হয়নি। বাড়ি ফিরলে ধরব ওকে। কেন এত রে মা রল? আপনার ছেলে কার যাবে না দেখে নিয়েন বড়মা। তাহলে ওই ছবিটা আমাকে পাঠিয়ে রাখো, আমিও ওকে প্রমাণ দেখাবো। আহি মনে মনে পুরোটা খুশি হয়ে গেল। সাথে সাথে ছবিটা পারভিন বেগমের মোবাইলে পাঠিয়ে দিল। এইবার কি করবেন তুর্য ভাই? মা রনা খান কাতো খাবেন? পারভিন বেগম একটু থেমে বললেন। বারবার যে আপনার ছেলে বললি, আমার ছেলে তোর কি হয়? আগে ভাই হতো, এখন কিচ্ছু হয় না, একটু ভেবে থমথমে কণ্ঠে বলল আহি। কেন? কারণ এর মধ্যে ফোন বেজে ওঠে আহির। তুর্যের কল। অবাক হলো আহি, কিন্তু সে তো কিছুতেই কথা বলবে না। রিসিভ করে পারভিন বেগমের কাছে দিল। আম্মুর কাছে নিয়ে যা আম্ভীর কণ্ঠ তুর্যের। বল, আমার কাছেই আছে। মায়ের কণ্ঠ শুনে তুর্যের মুখের অবস্থা দেখার মতো। কি বলবে সে? সে তো আহিকে কল করেছিল। বেশি না হোক রিসিভ করে একটা কথা তো বলতো। সেটাও করল না। স্টুপিড একটা, মনে মনে কথা সাজাচ্ছে সে। তুর্যের নীরবতা পেয়ে পারভিন বেগম স্টুমি মিশ্রিত কণ্ঠে বললেন, আমার সাথে কথা বলবি? তাহলে আমার নম্বরে কল করতি। তুমি ফোনের কাছে থাকো কিনা তাই। আচ্ছা, বুঝেছি। কি হয়েছে বল? তুর্য কথা সম্পূর্ণ করার আগেই পারভিন বেগম বলে উঠলেন। তার ঠোঁটে মুচকি হাসি। ছেলেকে ছোট থেকে বড় করেছেন তিনি। ছেলের মন কি তিনি পড়তে পারেন না? সে যে একটা জুহাতে কল করেছে, পারভিন বেগম সেটা বুঝেও না বোঝার ভান করলেন। আহি কান খাড়া করে রেখেছে। ওপাশ থেকে তুর্য কি বলছে সেটা শোনার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। কিন্তু কোনো কথাই তার কান অবধি পৌঁছাচ্ছে না। তুর্য কোনো কথা খুঁজে না পেয়ে বলল, কি করছো?
এটা জানতে মাকে কল করেছিস? হ্যাঁ আচ্ছা আম্মু বিজি আছি, বাড়ি ফিরে বলবো, বলে দ্রুত কল কাটে তুর্য। একাত হয়ে কাল সারা রাত পার করেছে সে। কিছুতেই দু চোখের পাতা এক করতে পারেনি। হাসপাতাল থেকে ফিরতে ফিরতে সন্ধ্যা। কখন বাড়িতে ফিরবে আর কিভাবে পরিস্থিতি স্বাভাবিক করবে সকাল থেকে এইটে নোশন মাথায় ঘুরপাক খাচ্ছে। আর তিনি এখনও বেঁধে বসে আছেন। কলটা পর্যন্ত রিসিভ করতে পারল না। একেই গে ছিল, কাল রাতের পর নিশ্চয়ই আরও গে আছে। সে তো দুই একটা কথা বলেই চলে আসত, কিন্তু আহি এমনভাবেই গনর করাই উঠে গিয়েছিল। তুর্য চোখ এন্ধ করে একটা ঘোষশ্বাস ছেড়ে মনে মনে বিড়বিড় করল, কখনো তোর মনের মতো প্রেমিক পুরুষ হতে পারবো না, এসব ভিমান নাতে পারবো না, আই নো দ্যাট সহায় যতটা পারি গনর করে চলি। কিন্তু তুই সেই ভিমান করেই পড়ে আছিস। কিভাবে নাবে, কিভাবে কি করবে কিচ্ছু মাথায় আসছে না তার। কোনো এক্সপেরিয়েন্সও নেই। তুর্য একটু নয়তা ভাবনা করে আলিয়ার নাম্বারে কল করল। আলিয়া কল রিসিভ করে বলল, কিরে তুর্য অসময়ে তোর কল? শোন, ওই কথাটা সম্পূর্ণ করতে পারল না তুর্য। ভিতর থেকে বের হচ্ছে না। ফ্রেন্ডের কাছে এখন শুনতে হবে মেয়েদের নাতে হয় কিভাবে। তুর্য থেমে যাওয়ায় আলিয়া বলল, কি হয়েছে তোর, এভাবে আমতা আমতা করছিস কেন? তুর্য কিছুটা সময় নিয়ে মেয়ে বলল, কি করলে তোদের, আই মিন মেয়েদের কমে? তুর্যের মুখে এমন কথা শুনে আলিয়া আরেকবার ফোনে সেভ করা নম্বরটা দেখে নিল। এটা সত্যিই তুর্য তো? হ্যাঁ, ইংরেজি বড় বড় অক্ষরে তুর্যই লেখা আছে। আলিয়ার কোনো সারা শব্দ না পেয়ে তুর্য ফের বলল, আলিয়া, শুনতে পাসনি? পেয়েছি, কিন্তু তোর প্রশ্ন শুনে আপাতত মায়ে আছি। কাম অন আলিয়া, তুইও নাবিল আর তাসিনের মতো শুরু করিস না। কে করেছে? আহি আস্তে করে উত্তর দিল তুর্য। বাচ্চা মেয়ে, কয়েকটা চকলেট আইসক্রিম কিনে দিস, খুশি হয়ে যাবে। হবে না স্ট্রং কিছু বল। আলিয়া কিছুক্ষণ ভেবে বলল, এটা ভিতর থেকে আসে বন্ধু, এভাবে বলে হয় না। তুই নিজের মতো করে ট্রাই কর, নিজে পারলে আর তোকে বলতাম। আচ্ছা রাখো। কল কেটে 2 আঙুলের সাহায্যে কপাল ডলতে লাগল তুর্য। একটু ভেবে গুগলে ঢুকল সে। গুগল ছাড়া আর কোনো ওয়ে নেই, একমাত্র এবং শেষ ভরসা। এখন সার্চ দিতে গিয়ে বাঁধল হাউ ক্যান আই কাম। আংশিক লিখে বসে আছে। এরপর কি লিখবে, গার্লফ্রেন্ড নাকি ওয়াইফ? আহি তো তার একটাও না। ইচ্ছা করছে নিজের মাথায় একটা বাড়ি রতে খাওয়া কাজ করে বেড়াবে আর কলেই এখন আবার তারই বউ হয়েছে। ঘটা করে গানও লাগবে। ম্যাডাম ফুলি। একটু ভেবে তারপর সেন্টেন্সটা কমপ্লিট করল তুর্য। লিখল, হাউ ক্যান আই কাম মাই লাভ অ্যাঙ্গার। সার্চ দিতেই কয়েকটা ভিডিও এসেছে, সাথে আরও কিছু লেখা। তুর্য বেছে বেছে সবচেয়ে অল্প সময়ের একটা ভিডিও অন করল। 2 সেকেন্ড পার হওয়ার আগেই মোবাইল ভুট করে সামনে থাকা টেবিলটার উপর এক প্রকার ছুঁড়ে রেছে সে। কিসব শ্লীল ভিডিও, এসব অ্যাপ কোনো কাজের না, অযথাই ফোনের স্টোরেজ দখল করে বসে আসে। আহি আর নিজেকে ওই জিশনে ভেবেই টা দিয়ে উঠেছে তার। মুহূর্তে আবার তুর্যের প্রসারিত হল। টের কোণে রোগ হাসির রেখা খেলে গেল। আজ না হয় কাল তাদেরও তো এমন মোমেন্ট আসবে। তখন ঠিক কি করবে আহি? তার চোখের সামনে আহির ভীতু চেহারা ভেসে উঠেছে। যে পরিমাণে ইচ্ছু নিশ্চয়ই পালানোর সর্বোচ্চ ট্রাই করে যাবে। কিন্তু সে কি আদেও সেই সুযোগ দিবে? নো ওয়ে। এখন অনেক ধৈর্য ধরছে, কিন্তু তখন নো কম্প্রোমাইজ।
সুদে আসলে উসুল করবে সবটা। কথাগুলো ভেবেই ঠো ট টিপে হাসল তুর্য। চলবে।